আপনারা যারা এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প উদীপ্ত চৌধুরীর লেখা দি কার্সড ল্যাবরেটরি। আমরা প্রত্যেকেই ভীষণ একা, তাই না? একাকিত্ব কাটানোর জন্য আমরা কত কিছুই না করি। কখনো কখনো তো জীবন নিয়ে গবেষণা করি, কখনো কখনো সেই গবেষণা সফল হয়, আবার কখনো বয়ে নিয়ে আসে চরম বিপত্তি। ভীষণ হয়ে ওঠে অভিশপ্ত। আমার নাম হৃদয় এবং এটা আমার গল্প। আমি একজন গবেষক। আমার বাড়িতে নিজস্ব ল্যাবরেটরি রয়েছে, যেখানে আমি আমার দিনের বেশিরভাগ সময় কাটাই। আমার গবেষণার বিষয় কি সেটা জানতে আপনারা নিশ্চয়ই খুব উৎসুক। আমি রিসার্চ করছি এমন একটি বিষয় নিয়ে যেখানে মৃত ব্যক্তিকে পুনরায় জীবিত করে তোলা যায়। আপনারা আমাকে পাগল বৈজ্ঞানিক ভাবতেই পারেন, তাতে আমার কিছু আসে যায় না, কারণ ইতিপূর্বে 70 দশকে রাশিয়াতে এমন গবেষণা করা হয়েছিল। দি রেজাল্ট ওয়াজ আনবিলিভেবল। একটি কুকুরের ওপরে সেই পরীক্ষা করা হয়েছিল এবং মৃত্যুর পরেও তার মস্তিষ্ককে জীবিত করা সম্ভব হয়েছিল, তবে সেটা খুব সামান্য সময়ের জন্য। সেই সময় রাশিয়ান গভর্নমেন্ট সেই পরীক্ষাটিকে ব্যান্ড করে দেয়, কারণ প্রকৃতির নিয়মের বিরুদ্ধাচারণ ডেকে আনতে পারে চরম অভিশাপ। এই ভয়ে সবাই আমাকে বলে আমি নাকি পাগল, আমি একজন সাইকো। পাগল কিনা জানি না, তবে বিখ্যাত ব্যক্তিরা নাকি একটু পাগল হয়েই থাকে। সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। যাগে, লোকে কি বলে সে থাক। তবে একদিন সবাই আমায় চিনবে ঈশ্বরের সমতুল্য হিসেবে, কারণ ভারতবর্ষের এই নাম না জানা অখ্যাত গ্রাম থেকে উঠে আসা একজন বৈজ্ঞানিক, যিনি মৃত ব্যক্তির মধ্যে প্রাণ সঞ্চার করতে পারে, সেটা আমি পারি এবং সেটা প্রমাণ করেই দেখাবো। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন একটি জান্তব গর্জন? আরে আরে, ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। উনি আমার প্রেয়সী। জানেন, আমাদের জীবনটা ভীষণ সুন্দর ছিল। আমরা একে অপরকে পাগলের মতো ভালোবাসতাম, কিন্তু একটা ছোট্ট দুর্ঘটনা, না, ওটা কিছু না। ও এখন সম্পূর্ণ সুস্থ। আবার আমরা একসাথে থাকব, বাঁচব, ভালোবাসতে পারবো, একে অপরকে জড়িয়ে ধরে সারা রাত কাটিয়ে দিতে পারবো। দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, একবার দেখে আসি আমার সোনাটা কেমন আছে। আপনারা দাঁড়ান। হাতের ভিডিও ক্যামেরাটা বন্ধ করে প্রফেসর হৃদয় চলে গেলেন তার ল্যাবরেটরির রুমের দিকে। কে এই হৃদয়? আর তার এই গবেষণাগার কোথায়? এত আগুন নিয়ে খেলা কেন তার? কারণ যতবার মানুষ প্রকৃতির বিরুদ্ধে কোনো কাজ করেছে, নেমে এসেছে বিধাতার চরম রোষ, সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে। চলুন শোনা যাক বাকি কাহিনীটা। হ্যাঁ, যা বলছিলাম, প্রফেসর হৃদয় বক্সী ছিলেন একজন হৃদয়বান, সুশিক্ষিত, কর্মঠ ব্যক্তি।
যার জন্ম বহরমপুর ছাড়িয়ে অনেকটা ভেতরে একটা গ্রামে। গ্রামটি ছবির মতোই সুন্দর। ছোটবেলা থেকে তার উদ্ভাবনী শক্তি ছিল রীতিমতো চমকপ্রদ। ক্লাস 9-এ পড়ার সময় সায়েন্স প্রজেক্টে তিনি একটি ছোট কাঠের 4 চাকার গাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন। কালক্রমে স্কলারশিপ পেয়ে বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে অনেক ভালো ভালো অফার পাওয়া সত্ত্বেও তিনি জয়েন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের প্রফেসর হিসেবে। ছাত্রদের কাছে তার জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। তিনি দেখতে অপূর্ব সুন্দর, টিকালো নাক, ঘন কালো ব্যাক ব্রাশ করা চুল, চোখে রূপালি ফ্রেমের চশমা, এক মুখ সুন্দর করে ছাটা দাড়ি গোঁফ। শুধু ছাত্র বলি কেন, সুন্দরী ছাত্রীদের কাছেও তিনি রীতিমতো ক্র্যাশ। কলেজের সমস্ত স্যারদের ক্লাস কম বেশি সবাই কামাই করলেও তার ক্লাস কেউ মিস করতো না। সেখানেই তার সাথে আলাপ তার সবচেয়ে প্রিয় ছাত্রী পূজার সাথে। ক্লাসের ফাঁকে ফাঁকে কখনো চোখে চোখে ইশারা, কখনো বা এক্সট্রা ক্লাসের নাম করে পূজা চলে যেত টালিগঞ্জের তার ফ্ল্যাটে। গভীর আলাপচারিতা ক্রমে রূপান্তরিত হয়ে ওঠে গভীর প্রেমে। গভীর রাতে ভেসে আসতো প্রফেসরের ফ্ল্যাট থেকে ভালোবাসার নানা কৌতূহল শব্দ। যথাক্রমে তারা বিয়ে করে। কলকাতা ছেড়ে চলে আসে প্রফেসর একটি ছোট্ট কটেজ বাড়িতে। বাড়িটা বেশ ভালোই। বাড়ির সামনে বেশ বড় বাগান। সেখানে থরে থরে ফুটে আছে লাল, সাদা গোলাপ ফুল, ক্যাকটাস গাছের সারি। একতলার বাম দিকের ঘরটা প্রফেসরের নিজস্ব ল্যাবরেটরি রুম। তার পাশেই ডাইনিং টেবিল, আর ওপরে 2টি ঘরের একটি বেডরুম, অন্যটি গেস্ট রুম। সারাদিন প্রফেসর হৃদয় ব্যস্ত থাকেন তার ল্যাবরেটরিতে। মাঝে মাঝে শোনা যায় তার উল্লাসিত কণ্ঠ, মাঝে মাঝে আবার হা হুতাশও শোনা যেত। জিজ্ঞেস করলে কোনো সদুত্তর পাওয়া যেত না। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় মনোমালিন্য লেগেই থাকত। এমনভাবে দিনগুলো বেশ ভালোই কাটছিল তাদের। কিন্তু একদিন নেমে এলো চরম দুর্যোগ। দিনটা ছিল বর্ষণ মুখর। হাওয়ার দাপটে লণ্ডভণ্ড করে দিচ্ছে চারিদিক। মানুষ প্রকৃতির এই রূপের সাথে সেই আদিম যুগ থেকে পরিচিত। এতে নূতনত্ব কিছু নেই, কিন্তু সেই দিনটি সত্যিই ছিল অভিশপ্ত। পূজা তখন অন্তঃসত্ত্বা। তার হঠাৎ লেবার পেন ওঠায় তাকে দ্রুত গাড়িতে করে ড্রাইভ করে হসপিটালে নিয়ে যাচ্ছিলেন প্রফেসর। হঠাৎ সামনের দিক থেকে আসা ট্রাকের তীব্র আলো তার চোখ ধাঁধিয়ে যায়। প্রফেসরের গাড়ি টাল সামলাতে না পেরে ধাক্কা মারে ট্রাকের সাথে। এক জোরালো ধাক্কা। জানেন এইমাত্র কি দেখে এলাম বলুন তো? ও জেগে উঠেছে, গভীর ঘুম থেকে জেগে উঠেছে। আমার আর একা লাগবে না। জানেন, আমি না ওকে বড্ড ভালোবাসি, তাই ওকে ছাড়া এক মুহূর্ত থাকতেই পারি না। আজ নিজেকে মনে হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর। নূতন জীবন দিয়েছি আমি ওকে, কিন্তু ও না বড় ক্ষুধার্ত। কতকাল কিছু খাইনি জানেন। আমি ওকে কত করে বোঝাতাম একটু খেতে, কিন্তু ও কিছুতেই খেতে চাইতো না। দুষ্টু মেয়ে, কিন্তু বড্ড ভালো। লোকে আমায় পাগল বলে বুঝলেন, কিন্তু
আমি পাগল নই, আমি পাগল নই, কিন্তু পাগল হলে কি আমি ওকে জীবিত করতে পারতাম? ওফ, এই দেখলেন তো, আমি তো ভুলেই গেছিলাম বলতে যে আমি কাকে জীবন দিয়েছি। জানেন, আমি ভীষণ স্বার্থপর, ভীষণ ভীষণ স্বার্থপর। ও যখন জানতে চাইতো আমি কী নিয়ে গবেষণা করি, আমি কোনোদিন কিচ্ছু বলতাম না, একবারে কিচ্ছু না, একবারে স্পিকটি নট। শুধু মৃদু হেসে বলতাম, আমি যা করছি তাতে সায়েন্স আরও উন্নত হবে, মানব সমাজ পাবে বিজ্ঞানের এক নূতন আবিষ্কার। ওই তো সেদিন সেদিন যখন পূজা আমায় ভালোবেসে জিজ্ঞেস করলো আমার গবেষণার বিষয়বস্তুর কথা, আমি ওকে না বলে থাকতে পারলাম না জানেন। সমস্ত কিছু বলে দিলাম, সব কিছু বললাম। কিভাবে মৃত ব্যক্তির শরীরে হিউম্যান এবং উলফের ক্রোমোজোমের বিভাজন ঘটিয়ে তাকে পুনরায় জীবিত করে তোলা যায়। সেটা শুনে তার কি রাগ, বলে কি না আমি জীবন নিয়ে খেলছি, আমি নাকি প্রকৃতির বিরুদ্ধাচরণ করছি। ওইটুকু মেয়ের স্পর্ধা দেখুন তো, কোথায় আমায় উৎসাহ দেবে তা না। যাকগে, যাক, আমি কিন্তু আজ সফল। এবার সবাই আমার নাম জানবে, বিভিন্ন পত্রপত্রিকাতে আমার নাম ছাপা হবে, ইতিহাসের পাতায় আমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ওই যে শুনছেন, শুনতে পাচ্ছেন পূজার মিষ্টি ডাক? কি বললেন? আপনার নেকড়ের মতো লাগছে? আরে না না, পূজা উঠে বসেছে, তার ঘুম ভেঙেছে যে বহুকাল পরে। এই তো আমি দেখে এলাম তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন। চলুন আপনাদেরও দেখাই। এই বলে প্রফেসর তার হ্যান্ডিক্যামটি নিয়ে চলল পূজার রুমের দিকে। পূজা নাকি শয়তানের সৃষ্টি, নরকের আগুন থেকে উঠে আসা কোনো ভয়ালো ভয়ঙ্কর জন্তু? জন্তুই বা বলি কেন, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা তাকে, আমার প্রেয়সী, আমার ভালোবাসা, আমার পূজা। ক্যামেরাতে ফুটে উঠল একটি ভয়ঙ্কর দর্শন জীব, যার মুখটা ছুচলো, অনেকটা কুকুরের মতো, সারা শরীর লোম বিশিষ্ট। তার মুখ থেকে বেরিয়ে এসেছে তীক্ষ্ণ লম্বা দাঁত, নখগুলো ছুরির মতো ধারালো। আবার শোনা গেল প্রফেসরের কণ্ঠস্বর, দেখছেন ওকে কি অপূর্ব লাগছে আমার সোনাকে? জানেন, ওই যে ওই দিন যেদিন আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, আমি তো বেঁচে গেলাম, কিন্তু আমার পূজা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছিল। তার বাচ্চাটাও তৎক্ষণাৎ মারা যায় জানেন। আমি কিন্তু বিশ্বাস করিনি, না না, এটা হতেই পারে না। তাই তো চুপি চুপি ওকে আমি কবর থেকে তুলে এনেছিলাম। সবাই যখন ওকে কবর দিয়ে চলে যায়, রাতের আঁধারে আমি মাটি খুঁড়ে কবর থেকে তাকে তুলে আনি। জানেন, তারপর থেকে কেউ আর আমার বাড়ি আসতো না, কেউ আমার সাথে কথা বলতে চাইতো না। সবাই আমায় যেন কেমন এড়িয়ে চলতো, আড়ালে বলতো আমি নাকি সাইকো। কিন্তু জানেন, আমি তা নই, আমি তো গবেষক। আপনারাই বলুন, আমি এই সমস্ত কিছু কেন রেকর্ড করছি জানেন? যদি সেই রাশিয়ান এক্সপেরিমেন্টের মতো আমার এই পরীক্ষা বিফলে যায়, যদি হঠাৎ করে পূজা আবার নিষ্ক্রিয় হয়ে পড়ে, তাহলে বলুন তো আমি পৃথিবীকে প্রমাণ দেব কী করে? তাই তো সমস্ত কিছু আমার এই হ্যান্ডিক্যামটায়
রেকর্ড করে রাখছি। ওই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন তো আমার পূজাকে? প্রফেসর আবার ক্যামেরা ঘোরালো সেই জ্যান্ত বস্তুটার দিকে। দেখা গেল একটা গোটা মুরগি সে দাঁত দিয়ে কামড়ে খেয়ে চলেছে। তার সারা মুখ রক্তাক্ত, তার চোখ দুটো হলুদ বর্ণের। সে সেই চোখ দিয়ে খেতে খেতে এক মনে দেখে চলেছে প্রফেসরকে। আবার শোনা গেল প্রফেসরের কণ্ঠস্বর। তারপর যা বলছিলাম আপনাদের, পূজা কিন্তু আমার চোখে মরেনি, সে শুধু ঘুমিয়েছিল মাত্র। আমি প্রতিদিন তাকে স্নান করাতাম, নিজের হাতে খাইয়ে দিতাম। কিন্তু কি দুষ্টু মেয়ে জানেন, বড্ড অভিমানী, কোনোদিনও খাবার মুখে কাটত না। প্রতিদিন তাকে সেই আগের মতো জড়িয়ে ধরে আমি আদরও করতাম, কিন্তু সে একবারও তার জবাব দিত না। বড্ড কষ্ট হতো জানেন মনে, বড্ড একা লাগতো আমার। আচ্ছা বলুন তো, অ্যাক্সিডেন্ট কি কারোর দোষে হয়? আমি কিন্তু হার মানিনি জানেন। আমার এক্সপেরিমেন্টটা তখন ছিল শেষ পর্যায়ে। আমি সেটা পূজার ওপরে প্রয়োগ করলাম। প্রথম দিন কিছুই ঘটেনি। দ্বিতীয় দিন দেখলাম তার চোখ দুটো খুলছে আর বন্ধ হচ্ছে। সেদিন যে কি আনন্দ পেয়েছিলাম কি বলবো আপনাদের। ধীরে ধীরে ক্রমাগত তার মধ্যে পরিবর্তন দেখা দিতে শুরু করলো। আর একদিন সে জেগে উঠল। কিন্তু আজ সে বড় চঞ্চল, শুধু পালিয়ে যেতে চায়। তাই তো ওকে আমি শিকল দিয়ে বেঁধে রেখেছি, যাতে কোথাও পালাতে না পারে। ও শুধু আমার, শুধুই আমার। জানেন তো, ও বড্ড ভালো, কিন্তু ওর আরও খাবার চাই, আরও খাবার। অনেক দিন কিছু খাইনি তো। দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। জানেন তো, কাঁচা মাংস আর টাটকা রক্ত ওর বড়ই প্রিয়। হঠাৎ ক্যামেরা স্ক্রিনে ফুটে উঠল একটি অমানবিক দৃশ্য। জন্তুটা শিকলগুলি সুতোর মতো টেনে টেনে ছিঁড়ে ফেলতে লাগলো। দুই পা ভর দিয়ে উঠেও দাঁড়ালো। এবারে সে আস্তে আস্তে এগিয়ে আসছে প্রফেসরের দিকে। ওর দুই চোখে জিঘাংসার সুস্পষ্ট চিহ্ন। এইবার সে তার ধারালো নখটি বসিয়ে দিল প্রফেসরের বুকে। ফিনকি দিয়ে রক্ত ছিটকে বেরোলো সেখান থেকে। খানিকটা গিয়ে পড়ল ক্যামেরার লেন্সের ওপর। দুই হাত দিয়ে সে প্রফেসরের দেহ শূন্যে তুলে ধরল এবং মরণ কামড় বসিয়ে দিল প্রফেসরের কণ্ঠনালীতে। তীব্র বেগে বেরিয়ে আসতে লাগলো টাটকা লাল রক্ত। কিন্তু এ কি, প্রফেসর তখনও বেঁচে আছেন। তিনি এক লাফে জিভটাকে ফেলে দিলেন। কোনো ক্রমে গলা চেপে তার টেবিলের কাছে গিয়ে এক হাতে তুলে নিলেন তার সালফিউরিক অ্যাসিডের শিশিটা। ভেসে এলো কিছু অস্পষ্ট ধ্বনি। তোকে আমি তৈরি করেছি, মারবো আমি তো মরবই, সাথে তোকেও নিয়ে যাব। প্রফেসর হঠাৎ সেই শিশিটা ছুঁড়ে মারল সেই আধা নেকড়ে আর আধা মানবরূপী পূজার দিকে। দুই পা পিছিয়ে সেই জিভটা
ওপর দিকে মুখ তুলে কুকুরের মতো ডেকে উঠল। চারিদিকে ছড়িয়ে পড়ল সেই বিভীষিকাময় শব্দ। টলতে টলতে সেই নেকড়ে মানবী ধাক্কা খেল একটি জ্বলন্ত মোমবাতির সাথে। সেটি গিয়ে ছিটকে পড়ল জানলার পর্দায়। মুহূর্তের মধ্যে মোমবাতির আগুনে একের পর এক পুড়তে শুরু করলো গোটা ঘর। ঝনঝন করে ভাঙতে লাগলো টেবিলে রাখা সমস্ত শিশি বোতলগুলি। একটি ভয়ঙ্কর বিস্ফোরণে ভরে গেল রাতের নিস্তব্ধতা। আর ল্যাব থেকে ভেসে এলো বুক ফাটানো আর্তনাদ। অন্ধপ্রেম কখনো কখনো নিয়ে আসে চরম বিপদ। প্রকৃতির সাথে যখন মানুষ খেলেছে তখন তাকে দামও দিতে হয়েছে। প্রফেসরের পাগলামো এমন চরম পর্যায়ে চলে গিয়েছিল যে সে ভুলেই গিয়েছিল মৃত্যুর পরে কেউ ফিরে আসে না। এই গল্পটাকে ঠিক কোন পর্যায়ে ফেলবো আপনারাই বলুন। প্রেমে অন্ধ হয়ে এক পাগল প্রফেসর মৃত্যুকে জয় করতে চাইছিল, নাকি সে মত্ত ছিল কোনো এক অভূতপূর্ব আবিষ্কারের নেশায়? আপনাদের কি মত? আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।